অপ্রীতিকর কথা না বলা, এটা জনগণের আবেগ আছে এই বিষয়টায়, এবং ইমিডিয়েটলি নাও। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আপনার, এটাও দুঃখজনক, সবাই নামলো মাঠে, ঠিক 2-3 দিন পরে দেখা গেল আরে এরা তো পাকিস্তানের ভাষায় কথা বলছে, আরে এরা তো রাজাকারের ভাষায় কথা বলছে, এরা 47 বলছে, স্বাধীনতাকে 71 বলছে না, 47 বলছে। তখন জনগণের একটা অংশ ধাক্কা খেলো বলেই এনসিপির মতো এত উজ্জীবিত একটি দল জামাতের সাথে জোট করে 6টি আসন পেতে হয়েছে। এনসিপির তো 60টি আসন পাওয়ার কথা, এনসিপির তো 120টি আসন পাওয়ার কথা প্র্যাকটিক্যালি ওই আন্দোলনের পরপরই। তো সেখানে কেন হলো, জনগণ দেখলো যে না, এদের মধ্যে একটা অংশ আলট্রা ইসলামিস্ট, এদের মধ্যে একটা অংশ প্রো পাকিস্তানি, একটা অংশ 71কে ভালোবাসে না, একটা অংশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চায়। যে বিশাল অংশ তার সাথে নেমেছিল তারা কম্পার্টমেন্টাল হতে থাকলো। দেন যখন 71-এর সাথে কম্পেয়ার করতে হলো, 71-এর সাথে জুলাইয়ের কোনো কম্পেয়ার কোনো দিক থেকেই হতে পারে না। 71-এ 11 জন সেক্টর কমান্ডার ছিল, তার মধ্যে একজন তো আমাদের জিয়াউর রহমানই ছিলেন। স্বাধীনতার ঘোষণা হয়েছে 26 তারিখে হয়েছে, 27 তারিখে হয়েছে, 25 তারিখে জেনোসাইড হয়েছে, আমি শেষ করে দিই, তার একটা ইলেকশন হয়েছে, এবং 9 মাস ব্যাপী যুদ্ধ হয়েছে, একটা ভূখণ্ড আসছে, বিপুল লোককে মারা হয়েছে, বিপুল মা বোন রেপ্ট হয়েছে। এটা তো পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য 2-1টা ঘটনার মধ্যে একটা। তো এটার সাথে কম্প্যারিজন করার কোনো প্রয়োজনই নাই। তারাই কম্পেয়ার করছে, তারাই এটাকে 71 নিতে চাচ্ছে যারা 71কে ভালোবাসে না, যারা 71কে ওন করে না। তো বলেছেন তার দৃষ্টিভঙ্গি। তবে আমি এতটুকু বলতে পারি যে দুনিয়ার ইতিহাসে এই ঘটনা খুবই বিরল, যে একটা তীব্র গণ অভ্যুত্থানের মুখে, তীব্র সর্ব অংশের মানুষ, ইভেন আওয়ামী লীগেরও ভালো, শামীম ভাই যেটা বললেন, কোনো মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেউ যদি সত্য হয়ে যায়, বা আছেও কেউ যদি কম, কিন্তু এই বাস্তবতার মুখে সমস্ত গোষ্ঠীর সমস্ত মানে বংশে হয় না, এটা একটা ব্যাপক অভ্যুত্থান, একটা ব্যাপক অভ্যুত্থান। এই অভ্যুত্থান নজিরবিহীন অভ্যুত্থান, 90-এর চাইতে বড়, অনেক বড়। সুতরাং 24-কেও যদি কেউ খাটো করতে চায়, বোকার স্বর্গে বাস করবে। নজরুলকে মানে বড় করার জন্য অনেকে রবীন্দ্রনাথকে ছোট করে, দেখবেন এক শ্রেণী মূর্খ লোক আছে, আবার রবীন্দ্রনাথে বড় করার জন্য অনেকে নজরুলকে ছোট করতে চায়। এই তুলনা অবান্তর, অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক। হ্যাঁ, তাদের এক একজনের ধান্দা এক এক রকম, হ্যাঁ, শেকড় অন্য জায়গায়, আপনি মিলিয়ে দেখবেন। আর আওয়ামী লীগের যে প্রাসঙ্গিক বাস্তবতা সময়, এটা আমি বলি শোনেন, আওয়ামী লীগের রাজনীতি করতে কেউ কোনো বাধা দিচ্ছে না, আমরা এটা অনুভব করছি, সামনের দিনে জানি না। তবে দেখুন 14, 18, 24 এই 3টা ভোটই তো আওয়ামী লীগের 3টা কলঙ্ক, সত্যি কথা যেটা। এটা বাদ দিলে তো আওয়ামী লীগের অতীত অত্যন্ত গৌরবের, সেই 62, 65, 66, 69, 70, 71, 73 গিয়ে একটু কলঙ্কিত হয়েছে, আবার 75-এ তো বঙ্গবন্ধুর পুরো পরিবারকে মেরে ফেলা হলো। তারপরে তো শেখ হাসিনা ফিরে আসলো, ফিরে আসার পরে সেই 79-এ মনে হয় উনি ফিরেছিলেন, বা 81-এ, সরি 82, 81-এ। সেখান থেকে তার 15 বছরের জার্নির পরে, 81-এ 15 বছরের জার্নির পরে উনি আবার প্রাইম মিনিস্টার হলেন, এবং 6 বছর দেশ ভালোই চালিয়েছেন, খারাপ চালাননি। 96 থেকে 2001 বিএনপি আবার 2001-এ আসলো, 2001-এ পিসফুল ট্রানজিশন হলো। সমস্যাটা তো শুরু হলো 14 সাল থেকে। আওয়ামী লীগকে যদি 14 পর থেকে দেখেন তাদের দায় অনেক, কিন্তু আওয়ামী লীগ যদি 70 বছরে দেখেন তাহলে সেখানে অনেক অর্জনও আছে যেটা বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে কেটে ফেলা, মুছে ফেলা, ইরেজ করে দেওয়া খুব কঠিন। আর আওয়ামী লীগ কী আসলে? আওয়ামী লীগ তো আমাদের মধ্যেই, আমাদের 5 জনের পরিবারে একজন আওয়ামী লীগ আছে। প্রতি বিল্ডিংয়ে যদি 10টা ফ্ল্যাট থাকে দেখবেন ওখানে আওয়ামী লীগের পরিবার আছে, আশেপাশেই সব আওয়ামী লীগ। এখনও তো অনেকে মুখ ফুটে বলছে না। তো তাদের সকলের সাথে কথাবার্তা বলে যেটা আমি অনুভব করেছি, যখন দেখা হয়, চা খাই, তারা এখনও শেখ হাসিনাকেই তাদের নেত্রী মনে করে। এটা একদিক থেকে কাল্ট ফিলোসফি, জিএম কাদের এটাকে কাল্ট বলেছিলেন 22 সালে। খারাপ অর্থ, আসলেই খারাপ। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা খারাপ কিছু করলেও আওয়ামী লীগের বড় অংশের সমর্থক সেটাকে খারাপভাবে দেখে না, এবং ষড়যন্ত্র থিওরি দিয়ে এটা জাস্টিফাই করে। সব কিছু তাদের ষড়যন্ত্র থিওরির উপাদানও চলে আসে, এবং সেই উপাদানগুলো ফেসবুকে ভাসে। রিয়েলিটি হলো আওয়ামী লীগ 3টা ফার্স্ট সেকেন্ড ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটা একদিকে সত্য। আর একদিকে হলো তারা একটা কনসিডারেবল পোর্শন অফ জনগণের সমর্থকের দল। আপনি দল নিষিদ্ধ করেছেন, সমর্থক নিষিদ্ধ হয়নি। এবং যেটা আমি বলছিলাম, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, দল নিষিদ্ধ হয়নি। কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে। দেখুন বিএনপি নিষ্ঠুর হতে বাধ্য হন, তাহলে বাকি 4 বছর কিভাবে চলবে? তাহলে দেখা যাবে শেখ হাসিনা শেষের দিকে গিয়ে যে বাধ্য হয়েছিলেন, বা শেষের দিকে যে উনি অন্যায়গুলো করেছিলেন, সেগুলো অনেকগুলি আগেই হয়ে যাবে। সো একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে। আমি একটা ঘটনা বলি, এখানে অন রেকর্ডই বলি। জিয়াউর রহমানের শেষের দিকে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ছোটোখাটো প্রবলেম হচ্ছিল, তো জিয়াউর রহমান সেনাবাহিনীর একটা টিমকে পাঠালেন নেগোশিয়েট করার জন্য প্রতিবেশী দেশের সাথে। তো সেখান থেকে ভাইব এনে ওনারা বললেন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়
তাহলে হয়তোবা এই দ্বন্দ্বগুলো পিসফুলি সলিউশন হয়ে যেতে পারে। তাই হয়েছিল। পরবর্তী জিয়াউর রহমানও মারা গেল 11 দিন পরে। তো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আজ হোক কাল হোক একটা সময় শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে। যদি অ্যালাউ না করা হয়, আওয়ামী লীগের যেটা সমস্যা, তার একটা অ্যাডভেঞ্চারিজমে ভুগবে, আরেকটা 71, আরেকটা যুদ্ধ, আরেকটা সংগ্রাম, এবং এটা দিয়ে তারা তাদের সমর্থকদের মধ্যে 24-এর কালিমা মুছে ফেলবে। জাস্ট চিন্তা করেন, সংসদের প্রথম ভাষণে যে জনাব তারেক জিয়া যদি আওয়ামী লীগকে অ্যালাউ করতো, আওয়ামী লীগ অন্তত 10-15 বছর বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেত না বা পলিটিক্যাল ফেস থাকতো না। কিন্তু তারা যদি আন্দোলন করে, সফলতার কাছাকাছি যায় অথবা ব্যর্থও হয়, তারা বিপ্লবী হয়ে যাবে। তাদের ভাষায় তারা বিপ্লবী, নিজেকে বিপ্লবী বলবে। এদেশে তো অনেক ধরনের বিপ্লবী হয়। তো সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগকে দেওয়াটা ওয়াইজ হবে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এখানে যদি 1% লোকও ইন্টিগ্রেশনের দূরে থাকে, অর্থনীতির ধাক্কা খাবে। কমার্শিয়ালাইজেশন নাই, ইনভেস্টমেন্ট নাই, কোথা থেকে দেশ চালাবে মাননীয় প্রধানমন্ত্রী? উনি এত বড় বড় স্কিমগুলো কোথা থেকে আনবেন? যদি দেশে শান্তি থাকে, এফডিআই আসবে, রপ্তানি হবে, দেশ শান্তি থাকবে, এবং বিএনপিও কমফোর্টেবলি অনেক দিন ক্ষমতায় থাকবে। আচ্ছা, আওয়ামী লীগ রিভাইভ হলে ক্ষমতায় আসবে, এমনটা তো বাস্তবসম্মত কখনো না। পৃথিবীর ইতিহাসে তো এমন নাই যে পলাতক একটা দল শ্রীলঙ্কায় হয়েছে, বাট সেখানে রক্তপাত ছিল না। নেপালে কিন্তু আবার হয় নাই। তো পলাতক দল ফিরে এসে সরকার গঠন করেছে, এমন কিন্তু নজির নাই। কিন্তু পলাতক দল বিরোধী দল হয়েছে প্রথম বা দ্বিতীয়, এমন নজির অনেক আছে। সেই সব দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, জাতিটা বেঁচে গেছে। ধন্যবাদ জনপদে, আমাদের একটা বিরতি নেওয়া। সেইটুক আপনি এই জুলাইয়ের পক্ষের একটা অংশ যেমন নোংরা, অশ্লীল, অরুচিকর শব্দ ব্যবহার করেছে, এটা সত্য। হ্যাঁ, মেইন স্ট্রিম রাজনৈতিক দল না হলেও একটা অংশ করেছে, এটা সত্য। মির্জা আব্বাসের নামে যেসব কথাবার্তা বলেছে বা এই শব্দ বলে একটা প্রজন্ম তাদেরকে হিরো ভাবার চেষ্টা করেছে, এটাও এক ধরনের অসুস্থতার সিকনেস। এবং তার প্রতি উত্তরে এইসব, এই যে মেহের আফরোজ শাওনরা যেই আচরণ, যেই শব্দ বলছে, এটাও সিকনেস, অসুস্থতার। কোনোটার সাথে রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায় নাই। এটা আমাদের সমাজ বাস্তবতার একটা অংশ হয়ে গেছে। এই যে অসুস্থ, মানে বিদ্বেষপূর্ণ শব্দ, নোংরা অশ্লীল শব্দের ব্যবহার রাজনীতিতে, এটা 5 তারিখের পরে আরও বেড়েছে। এর আগে ধরেন 5 তারিখের আগেও ছিল, সেটা স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার মানে এই অনুচর বর্গের মধ্য থেকে কাউকে কাউকে প্রমোট করতে হতো, যে সকাল হতো খালেদা জিয়া, বিএনপি, জামাত, গালাগালি, অশ্লীল, অরুচিকর, এবং সেটা টপ টু বটম থেকে শুরু হতো। তো পার্থক্য হলো এবার যে এইবার দায়িত্বশীল রাজনৈতিক দলের, আমার মাকে আমি জিজ্ঞেস যদি করতাম, সে বলতো না, আমার পর যে জুলুম হয়েছে তার তো আর ফিরে পাবো না আমি। আমার ভাইকে যদি বলতাম, তিনিও একই কথা বলতেন। সুতরাং এইসব প্রতিহিংসার রাজনীতি না, আসলে আমরা সকলকে নিয়ে একসাথে আমরা এগিয়ে যাই দেশটা, এটা সবাই বলতে পারে না, সবাই এটা ধারণ করতে পারে না। আপনি দেখেন না, হাসিনার জীবনে এত কিছুর পরেও শিক্ষা হচ্ছে না। পালাই জগৎ 3 দিন আগেও বক্তৃতা দিচ্ছে, অহংকার করে হাসিনা পালায় না, পালাইছে তো, আগেও পালাইছে, দিস ইজ নট ফার্স্ট। খালেদা জিয়া একমাত্র মানুষ যে বলতে পারে আমি পালাই না। একজন বলতে পারেন, খালেদা জিয়া, হ্যাঁ, জীবন দিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদের সাথে কোনোদিন আপোষ করে নাই। ভণ্ডামি রাজনীতি তো বেশি দিন চলে না। থাকতে পারে আওয়ামী লীগের একটা গোষ্ঠী সমর্থক, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের যে সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ফেরা তাদের খুব কঠিন। এবং ফিরবে যে আওয়ামী লীগ যদি সেই পুরনো চরিত্র, এটা তো মানুষ আতঙ্কিত হয়। উনি যে ওখানে বসে বসে বক্তৃতা দিচ্ছেন, নাম লিখে রাখো, সোজা করে আগে ছাড় দিছে, এবার আর ছাড় দিব না। আরে ভাই, মগের মুলুক, এগুলো করেই তো দেশ ছাড়ছেন, পালাইছেন। 3 দিন আগে কইছেন অহংকার করে পালাই না, সমস্ত সাউকোনা গোষ্ঠীকে নিয়ে পালিয়েছেন না। তো আমার বক্তব্য হলো, আওয়ামী লীগের তো অনুশোচনা নাই, ন্যূনতম অনুশোচনা নাই, এবং তারা দেশের মধ্যে বিশৃঙ্খলাই সৃষ্টি করতে চায়, প্রতিহিংসা প্রতিতর্ক করতে চায়। সিরাজুর রহমান আছে না, সিরাজুর রহমান হিথ্রো এয়ারপোর্টে শেখ হাসিনাকে বলেছিল যে কেন রাজনীতি করতে চান। শেখ সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সিরাজুর রহমান। হত্যার প্রতিশোধ নিতে রাজনীতি করব, আপনি বলেন তো? তখন হয়তো না বুঝেই বলেছে, এবং তার মনের মধ্যে যেটা বাস্তবতা সেটাই, ওনার মধ্যে প্রতিশোধই কাজ করে সবসময়। একটা লাশের বদলে 10টা লাশ চাই। হ্যাঁ, এইটা কোনো রাজনীতির ভাষা হতে পারে, অনুষঙ্গ হতে পারে, আমি জানি না। বা এই যে শব্দচয়ন হচ্ছে, আমাদের প্রজন্ম যেটা করছে, আমি মনে করি ওইগুলোর থেকেই সংক্রমণ হয়েছে, এইসব এই দায়িত্বশীল আচরণ থেকে। এটা হতে পারে একটা আদর্শকে ধারণ করুক আর নাই করুক, এটা সুস্থ আদর্শ না। ধন্যবাদ জনাব বাবুল। জনাব পাটোয়ারি, আপনি কি মনে করেন, যেটা মানে জাতীয় পার্টি তো এখন বিরোধী দল, এনসিপিও বিরোধী দল, এনসিপির প্রধান এবং বিরোধী দলের চিফ হুইপ তিনি 1 জুলাইতে রায়ের বাজারে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেটি এখনও পাওয়া যায়নি। বিএনপি হয়তো মাত্র 4 মাস 4.5 মাস সরকারে আছে, কিন্তু তার আগে অন্তর্বর্তী সরকার ছিল দীর্ঘদিন। সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর 2 বছরেরও বেশি সময় পার হয়েছে। তাহলে যে ট্যানজিবল, অনুভবযোগ্য পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম,
শেখ হাসিনার সরে গেছে সেটা তো বোঝাই যায় মোটা দাগে, কিন্তু সুশাসন, মানে আইনের শাসন, এই সব প্রতিষ্ঠার যে দাবিগুলো ছিল, আপনার কি মনে হয় যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছে সেটা অনেকেরই বক্তব্য যে বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা এখনো পাওয়া যায়নি? এটার জন্য নাহিদ ইসলামরাই দায়ী, কারণ তারাই এই অনেক কোটা দৃশ্যমান করেছে। বিএনপি তো অনেক বিষয়েই হেজিডেন্ট ছিল। আওয়ামী লীগ ব্যানের দাবি তো আর বিএনপি করেনি। দেখুন 90 সালে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল আমাদের চোখের সামনে, তখন ছোট ঈশ্বর স্যার পদত্যাগ করলেন। তার আগে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এনে উপরাষ্ট্রপতি করলেন, উনি পদত্যাগ করে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা, কনস্টিটিউশনাল অর্ডার মেনটেন করে নিজে পারলেন না, জেলে গেলেন, ভোট করলেন। ওই সময় কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট করার কোনো দাবি আসে নাই। চার জোটের রূপরেখা আসলো, সেখানে বলা হলো বিটিভি স্বাধীন থাকবে, কেউ জামাত আর জাতীয় পার্টি জোট করবে না, যে কারণে তারা আওয়ামী লীগ দ্বারা টর্চার ছিল, আওয়ামী লীগকে ভোটে আসতে দেওয়া যাবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ভোট করেছে, একসাথে সংসদে ছিল, ওদের অফিসে আগুন দাও, ওদেরকে ভোট থেকে সরিয়ে দাও, পারলে 32 নম্বর ভেঙে দাও, বঙ্গবন্ধুর বাড়ি আবক্ষ মূর্তিগুলো ভেঙে ফেলো। এগুলো আসলে রাষ্ট্রের জন্য কি কাজে লেগেছে? দেশ গঠনে এর কোন কাজটা সঠিকভাবে আমাদের কাজে লেগেছে? একটাও লাগেনি। অনেকের রাগ খুব প্রশমন হয়েছে। আর ওই যে আওয়ামী লীগ ক্ষমা চাবে, দুঃখ প্রকাশ করবে, আমি এখনও মনে করি আওয়ামী লীগের রিফর্ম হওয়া উচিত, আওয়ামী লীগের দুঃখ প্রকাশ করা উচিত। কিন্তু আপনি 32 নম্বর ভেঙে, বঙ্গবন্ধুর অসংখ্য আবক্ষ মূর্তি ভেঙে ফেলে, ডিম মেরে, বাড়িতে আগুন দিয়ে, মপ করে, এরপরে কিভাবে এক্সপেক্ট করেন তারা ন্যাশনাল অ্যাটিটিউড করবে? তারা এখন 90 ভিকটিম ক্লাস হয়েছে এবং 17 বছর তাদের আন্ডারে যারা ভিকটিম ছিল তাদের মতো তারাও পুঞ্জীবিত ক্ষোভ হচ্ছে, এবং এই ক্ষোভের সাথে আরও অনেক ক্ষোভ যুক্ত হয়ে একসময় বিস্ফোরণ হবে। ইতিহাস তাই বলে। কেন হবে? কারণ ইকোনমি এমন একটা কন্ডিশনে আছে, বিএনপি সরকার চাইলেও দেশের মানুষকে অনেক হ্যাপি রাখতে পারবে না। এদেশে অনেক মানুষ আনহ্যাপি থাকবে। এই আনহ্যাপি ম্যানগুলো কোনো না কোনো পুঞ্জীবিত ক্ষোভ গোষ্ঠীর অধীনে চলে যাবে। তো সেটার ভয় তো আছে, সেটার আশঙ্কা তো আছে। সেই আশঙ্কা ছিল বলেই তো জিয়াউর রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগকেও অ্যালাউ করেছে, জামাতকেও অ্যালাউ করেছে। তো তাকে তো দেশ চালাতে হবে, দেশ বাঁচাতে হবে। উনি বাঁচিয়েছিলেন। জিয়াউর রহমান আসার আগে কিন্তু ঘটনাগুলো দেখবেন 6 মাস, 3 মাস, 2 মাস পর পট পরিবর্তন হচ্ছে। জিয়াউর রহমান এসে 5 বছরের একটা স্টেবিলিটি দিয়েছেন, ওইটা একটা ভিত্তি ছিল। কেন? কারণ উনি ইনক্লুড করেছিলেন। আর এটার সুফল উনি কী পেয়েছিলেন? 91 সালে তার দল জনগণের সাধারণ মানুষের ভোটে ক্ষমতা চলে আসছে, এবং রাদার সারপ্রাইজিংলি। তো ঐক্যমত্যের একটা সুফল পাবে। তো বর্তমান সরকারেরও উচিত দেশের স্বার্থে একটা ঐক্যমতের দিকে যেতে হবে, এবং এটা যত দেরি হবে তত জটিল হবে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হবে না। তাদেরকে অনেকে ভালোবাসবে, আবার বিপুল অংশ লোক ঘৃণাও করবে। শেষ করে দিচ্ছি, আমি তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ দেখছি জামাত ভার্সেস আওয়ামী লীগের যুদ্ধ, সেটা প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাববাবু। আজকে তারেক রহমান যে বলেছেন যে জুলাই শহীদদের পুনর্বাসন এবং আহতদের, শহীদ এবং আহতদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় একটা জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল, আগে পরে মিলিয়ে 120 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। এখন সেই তহবিল শূন্য, 3 মাস ধরে বা আরও বেশি সময় ধরে কর্মীদের বেতন হয় না। এবং এই তহবিল কীভাবে নয়ছয় হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা নিয়েও অনেক প্রতিবেদন হয়েছে। তো এটা একটা উদাহরণ দিলাম। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে সরকার গঠন করে যে দল, তার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, তাদের অনেক কর্মকাণ্ডকে তারা নিয়ন্ত্রণের পরিবেশ ছিল না। একটা তারুণ্যের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটা মানে যারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার দাবি করে বা অগ্রভাগে ছিল, তাদের ইম্যাচুরিটি, তাদের আবেগ এবং তাদেরকে যারা পরিচালিত করেছে, তারা বিএনপিকেও তখন শত্রু ভাবা শুরু করলো। হ্যাঁ, এই যে একটা বাস্তবতা, অস্থিরতা 1.5 বছর গিয়েছে, এর মধ্যে অনেক অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, মব হয়েছে। নির্বাচন হওয়ার পরে সেই জন্য আমরা বলেছিলাম যে নির্বাচনটা খুব প্রয়োজন। একটা ম্যাগের মতো রাজনৈতিক দল খুবই মানে হতাশাজনক। আর একটা যেটা ব্যাপার, যে জুলাইয়ের নাহিদ ইসলামের যে কথাটা আপনি শুরু করেছিলেন, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, এটা হয় নাই, এটা সত্য, সবটুকু হয় না, হবে না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে, বৈষম্যহীন সমাজ বলেন, কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বলেন, গণতন্ত্র বলেন, একই তো বিষয়। তা আমরা 53-55 বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারি নেই, 1.5 বছরে 2 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষা সব বাস্তবায়ন হয়ে যাবে, এটা আশা করা কি মানে সঙ্গত? পুরোপুরি আশা করা এটা খুবই অসঙ্গত। কারণ আবার পরিবর্তন হয়েছে। আপনি যদি পরিবর্তন খুঁজেন, আপনি অনেক পার্থক্য দেখবেন। সবচেয়ে বড় অর্জন হলো জুলাইয়ের, যে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পাইছি, একটা নির্বাচন পেয়েছি,
হ্যাঁ, একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, জবাবদিহিতা আমি করতে পারছি, এখানে কথা বলার জন্য কেউ গুম হয়ে যাবে না, সেই আশঙ্কা থেকে আমরা মুক্ত হইতে পারছি, এখানে প্রতিদিন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না, এই আশঙ্কা থেকে আমরা মুক্ত। বাংলাদেশ থেকে সেজন্য তো আরো চাহিদা তৈরি হচ্ছে, মানুষের শত শত কোটি টাকা পাচার হয়ে যায় না, যেই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন, সংযম, সহনশীলতা প্রতিনিয়ত এই বিষয়গুলো তো হয়েছে, যিনি সকালে ঘুম থেকে উঠে গালি দেন না তার প্রতিপক্ষ হাসিনা, তার মাকে যারা হত্যা করেছে গালি দেন না। হ্যাঁ, এই যে বিষয়, এটা তো পরিবর্তন হিসেবে আপনি দেখবেন, অবশ্যই পরিবর্তন দেখতে হবে, অবশ্যই এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত। পরে এসে জুলাইকে আমরা জুলাইয়ের ন্যারেটিভসটা এরকম থাকবে না। আমার মনে হয় জুলাই যতদিন যাবে এটা আস্তে আস্তে ছোট হবে, কারণ এটা এই মুহূর্তে দেশকে খুব ভালো কিছু দিতে পারছে না। আর ৭১-এর সাথে সংঘর্ষে যাওয়ার কারণে এটা আরও ছোট হবে, কারণ একটা বড় অংশ লোক জুলাই থেকে নিজেকে উইথড্র করবে। আর জুলাইয়ের একটা বড় অংশ মৌলবাদী রাজনীতিতে আবদ্ধ আছে, ৭১ বিরোধী চক্রের সাথে আবদ্ধ আছে। তো যারা ৭১-কে ভালোবাসবে, যারা মৌলবাদ বিরোধী, তারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত হবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, সরকার পরিবর্তনে, সরকার পতনে জুলাই পৃথিবীর ইতিহাসের একটা ঘটনা হিসেবে থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তিউনিশিয়াতে এটা হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, লিবিয়াতে হয়েছিল, ইরাকে হয়েছিল, সব জায়গায় হয়েছিল। আরব স্প্রিং, এটা এখানে মনসুন বলি, কায়রোতে হয়েছিল, সব জায়গায়। তো সিরিয়াতে ব্যর্থ হয়েছিল, সিরিয়াতে ব্যর্থ হওয়ার কারণে ১২ বছর পরে সিসি কিন্তু আবার পালাতে বাধ্য হলো, অ্যাট দ্য কস্ট অফ 500,000 পিপল। তো এই ধরনের আন্দোলন যখন ব্যর্থ হয় তখন লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই ধরনের আন্দোলন একটা পলিটিক্যাল ব্যাগেজ চাইলেই দেশে বৈপ্লবিক পরিবর্তন করতে পারে না। তার সাথে বিগত ইউনুস গভর্নমেন্টের ফেইলিয়রগুলোর দায় বিএনপির উপর আসতেছে। আওয়ামী লীগের ১৭ বছর ইনস্টিটিউশনাল ব্রেকআপ দায়, এটাও বিএনপির উপর। এই এতগুলো জিনিস বিএনপির পক্ষে সিস্টেমেটিক্যালি সলভ করা কঠিন, যেটা ওনার পক্ষে সম্ভব ছিল, কারণ ওনার হাতে তখন যে ক্ষমতাটা ছিল তিনি এই ক্ষমতাটি এক্সার্ট করেননি, অথবা উনি এই ক্ষমতা দিয়েছেন মবের কাছে, ছাত্রদের কাছে, যে ছাত্ররা ন্যাচারালি রাষ্ট্র সম্পর্কে জানতো না, বিপ্লব সম্পর্কে জানতো, অনেকেই রাষ্ট্র সম্পর্কে জানতো না। তারা সচিব নিয়োগ করেছে, তারা এসপি নিয়োগ করেছে, ডিসি নিয়োগ করেছে, এবং এর ফলশ্রুতি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। সেইটা জনগণ দেখে ফেলেছে। এই দেখে ফেলা জনগণ তাদের উপর আস্থা পারবে না। যেটা আমরা বলছিলাম, এই গ্রুপের অধীনে আর কোনো আন্দোলন হবে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে যে কোনো আন্দোলন হলে নতুন ছাত্র, নতুন নেতার অধীনেই হবে, এবং সেটা হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু আমার ধারণা এনাদের ডাকে আর সাধারণ জনগণ নামবে না। ধন্যবাদ জনাব বাবুল। যেটি শামীম ভাই বলছিলেন যে এই জুলাই আন্দোলনের একটি অংশীদার মৌলবাদী রাজনীতি। আমরা নির্বাচনের আগে দেখেছি যে মৌলবাদী রাজনীতি কিভাবে, আপনারাও মাঠে ময়দানে বলেছেন সেই শঙ্কার কথা। না, এই সমস্যা আছে। হ্যাঁ, এইটাকে এক সময় আওয়ামী লীগ প্রতিহত করেছে, এখন বিএনপি কিভাবে এই মৌলবাদী শক্তি টেকনিক্যালি আপনাকে ডিল করতে হবে, এটা টেকনিক্যালি ডিল করতে হবে। আর একটা ব্যাপার হলো কি, সব ধরেন এই যে প্রফেসর ইউনূস সাহেবের কথা যেটা বলছিলেন, প্রফেসর ইউনূস সাহেব কিন্তু আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বরেণ্য মানুষ, অর্থনীতিবিদ, নোবেল লরিয়েটার, কিন্তু উনি তো রাজনীতিবিদ না। হ্যাঁ, রাজনীতি তো সহজ কোনো পেশা না, কিন্তু মানে একটা ঘাত প্রতিঘাত, একটা গোটা জীবন লড়াই, সংগ্রাম, আত্মদান, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদ তৈরি হয়, সকলে হতে পারে না। হ্যাঁ, তো এর জন্য অনেক ত্যাগ লাগে, ঘাম লাগে, শ্রম লাগে, সাধনা লাগে। বাট প্রফেসর ইউনূস সাহেব এই ধরনের লোক না, স্টেটসম্যান না উনি। আর ওনাকে যারা বসিয়েছিলেন, প্রবলেমটা ওইখানে হয়ে গেছে। ওনার ব্যক্তিগত ক্ষোভ তো আছেই, থাকবারও কারণ আছে, কিন্তু ওনাকে যারা নিয়ন্ত্রণ করতেন বা ওনাকে যারা নিয়োগকর্তা বলে উনি ঘোষণা করতেন, তাদের দ্বারা উনি নিয়ন্ত্রিত, তাদের বাইরে উনি যেতে পারেননি, ব্যক্তিগত আবেগের কারণে হোক বা বাধ্য হয়ে হোক। সেখানে কিছু ব্যত্যয় হয়েছে, অনিয়ম হয়েছে, এটা সত্য। আর আপনি যে প্রশ্নটা করেছেন, কি প্রশ্নটা, যে মৌলবাদী শক্তি, এবং শুধু এটা না, এবং বিএনপি যখন দাবি করে মুক্তিযুদ্ধের, দাবি করে না সেটা সত্যও, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব মানে জিয়াউর রহমান একটা মুক্তিযুদ্ধের একটা বড় স্টিক তার আছে, তো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিকে তারা